বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে করোনা ভাইরাস নামক এক সংক্রামক ভাইরাসের আক্রমণে আমরা মহা সংকট সময় অতিবাহিত করছি। এই সংকট সময় আমাদের সকলকে স্থবির করে রেখেছে। এই স্থবিরতা থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে তাদের জীবন গড়ার দিক নির্দেশনার জন্য অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দশম পাঠ একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আজকের এই পাঠ আলোচনার পূর্বে তোমাদেরকে খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে বসার জন্য আহ্বান করছি। আজকের পাঠ প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয়। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র বলতে ও লিখতে পারবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারবে। সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র বলতে ও লিখতে পারবে। সমাপনী মূলধন নির্ণয় করতে পারবে। একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি আলোচনার পূর্বে ব্যবসায়ী জগতে প্রচলিত হিসাব পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা প্রয়োজন। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডে হিসাব রাখা অপরিহার্য। হিসাব মানুষের মাঝে সততা ও মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করে। মাঝারি ও বড় ব্যবসায়ীরা আধুনিক বা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে, অর্থাৎ প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয়পূর্বক জাবেদা, খতিয়ান, রেওয়ামিল ইত্যাদি তৈরির মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। কিন্তু বিশ্ব ব্যবসায়ী সমাজে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের আধুনিক হিসাব পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই। এ সকল ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পছন্দ মতো যে হিসাব পদ্ধতি ব্যবহার করে তাদের কারবারে লাভ ক্ষতি নিরূপণ এবং সম্পদ ও দায় দেনার পরিমাণ নির্ণয় করে থাকে, তাকে একতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলে। আসলে একতরফা দাখিলা হিসাব পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি নয়, ইহা একটি মিশ্র হিসাব পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণ ব্যবসায়ীগণ তাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান থেকে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে তাদের ব্যবসায়ে কি পরিমাণ লাভ বা ক্ষতি এবং কি পরিমাণ সম্পদ এবং দায় দেনা আছে তা যাচাই করার জন্যই এই একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে থাকে। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের প্রয়োজন হয়। আজকের পাঠ প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয়। মূলধন নির্ণয়ের সূত্র। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ
প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ একটি কারবারের বছরের শুরুতে বা 1 তারিখে তার কী পরিমাণ মোট সম্পদ রয়েছে তার যোগফল নির্ণয় করে এবং ওই কারবারের বছরের শুরুর 1 তারিখে মোট কী পরিমাণ দায় রয়েছে তা নির্ণয় করে মোট সম্পদের যোগফল থেকে মোট দায়ের যোগফল বিয়োগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে প্রারম্ভিক মূলধন বলে বা তা প্রারম্ভিক মূলধন। অনুরূপভাবে সমাপনী মূলধন ওই কারবারের হিসাবকাল শেষে অর্থাৎ বছরের শেষ তারিখে কী পরিমাণ সম্পদ রয়েছে তার মোট সম্পদের যোগফল নির্ণয় করতে হবে এবং বছর শেষে তার কী পরিমাণ মোট দায় রয়েছে তার যোগফল নির্ণয় করে মোট সম্পদের যোগফল থেকে মোট দায়ের যোগফল বিয়োগ করে যে ফলাফল পাওয়া যায় তাই ওই কারবারের সমাপনী মূলধন বা বছরের শেষ তারিখের মূলধন। প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় বিবরণীর ছক নিম্নরূপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি বিষয় বলে রাখা প্রয়োজন। কখনো কখনো অঙ্কে দেখা যায় যে কোনো কারবারের প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, সমাপনী মূলধন দেওয়া নেই। সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজন নেই, শুধু সমাপনী মূলধন নির্ণয় করা প্রয়োজন রয়েছে। কিন্তু কোনো কোনো কারবারের ক্ষেত্রে দেখা যায় প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন কোনোটি দেওয়া নেই, সেই ক্ষেত্রে একই ছকে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করা যায়। তা তোমাদের নিম্ন একটি ছকের মাধ্যমে আলোচনা করা হচ্ছে। আমরা ছকের বাম পাশে লিখব দায়সমূহ এবং ডান পাশে লিখব সম্পদসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছকটি লক্ষ্য করে দেখো, বাম পাশে আমরা দায়সমূহ লিখেছি এবং বাম পাশে দুইটি টাকার ঘর রয়েছে, একটি প্রারম্ভিক টাকার ঘর আর একটি হলো সমাপনী টাকার ঘর। আমরা অনুরূপভাবে ডান পাশে সম্পদের প্রারম্ভিক সম্পদের ঘর এবং সমাপনী সম্পদের ঘর রয়েছে। এখন আমরা বাম পাশে আসি। বাম পাশে দায়সমূহের মধ্যে চলতি দায় রয়েছে। চলতি দায়ের মধ্যে বিবিধ পাওনাদারের প্রারম্ভিকের টাকা আমরা প্রারম্ভিকের ঘরে লিখব এবং সমাপনীর টাকা আমরা সমাপনী ঘরে লিখব। প্রদেয় বিল প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, সমাপনীর টাকা সমাপনীর ঘরে লিখব। ব্যাংক জমাতিরিক্তের প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, সমাপনীর টাকা সমাপনীর ঘরে লিখব। বকেয়া বেতন এটাও একটি চলতি দায়। বকেয়া বেতন প্রারম্ভিকে থাকলে আমরা প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনীতে থাকলে সমাপনী ঘরে লিখব। যদি প্রারম্ভিকে না থাকে তাহলে আমরা প্রারম্ভিকে লিখব না, সমাপনীতে যদি না থাকে তাহলে আমরা সমাপনীতে লিখব না। অনুরূপভাবে অগ্রিম আয় এটাও একটি চলতি দায়, যেমন অগ্রিম উপভাড়া। যদি প্রারম্ভিকে থাকে আমরা প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনীতে থাকলে আমরা সমাপনী ঘরে লিখব। যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে আমরা লিখব না। স্থায়ী দায়, স্থায়ী দায়গুলোর মধ্যে ব্যাংক ঋণ রয়েছে, বন্ধক ঋণ রয়েছে, ঋণপত্র রয়েছে। যদি আমাদের যেমন ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ প্রারম্ভিকের টাকা আমরা প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনীর টাকা সমাপনীর ঘরে লিখব। তাহলে আমাদের দায়সমূহ লেখা শেষ। এখন আমরা ডান পাশে আসি। ডান পাশে আছে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। চলতি সম্পদের মধ্যে রয়েছে হাতে নগদ, প্রারম্ভিকের টাকা লিখবো আমরা প্রারম্ভিকের ঘরে এবং সমাপনীর টাকা লিখবো আমরা সমাপনীর ঘরে। ব্যাংক জমা প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, সমাপনীর টাকা সমাপনীর ঘরে। অনুরূপভাবে বিবিধ দেনাদার প্রারম্ভিকে থাকলে আমরা প্রারম্ভিক ঘরে লিখব, সমাপনীতে থাকলে সমাপনী ঘরে লিখব। যদি সমাপনীতে না থাকে অঙ্কে তাহলে আমরা সমাপনীতে লিখব না। ঠিক অনুরূপভাবে প্রাপ্য বিল প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, যদি প্রারম্ভিকের টাকা না থাকে আমরা লিখব না, সমাপনী ঘরে থাকলে আমরা সমাপনী ঘরে লিখব। অনুরূপভাবে মজুত পণ্যের প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, সমাপনীর টাকা সমাপনী ঘরে লিখব। অগ্রিম খরচ এগুলোকে চলতি সম্পদ বলা হয়, যেমন অগ্রিম মজুরি যদি প্রারম্ভিকে থাকে আমরা প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনী থাকলে আমরা সমাপনী ঘরে লিখব।
অনুরূপভাবে প্রাপ্য আয় একেও চলতি সম্পদ বলা হয়। যেমন প্রাপ্য উপভাড়া প্রারম্ভিকে থাকলে আমরা প্রারম্ভিক ঘরে লিখব, সমাপনীতে থাকলে আমরা সমাপনীর ঘরে লিখব। এছাড়া রয়েছে একটি কারবারে স্থায়ী সম্পদ থাকে, যেমন ভূমি। ভূমির মূল্য যদি প্রারম্ভিকে দেওয়া থাকে প্রারম্ভিকের ঘরে, সমাপনীতে থাকে সমাপনীর ঘরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি বিষয় মনে রাখা প্রয়োজন, যদি ভূমির প্রারম্ভিকে দেওয়া থাকে সমাপনীতে অঙ্কে দেওয়া না থাকে তবুও তোমাদের সমাপনীতে লিখতে হবে, কারণ ভূমি একটি স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদ বিক্রি না করলে এটা শেষ হয় না। সেজন্যই তোমাদের যাচাই করার জন্য অনেক সময় প্রশ্নের সমাপনীতে মূল্য দেওয়া না থাকলেও তোমাদেরকে সেই মূল্যটি লিখতে হবে। প্রতিটি স্থায়ী সম্পদ প্রারম্ভিকে থাকলে সমাপনীতে তো লিখতে হবেই, এবং যদি কোনো স্থায়ী সম্পদের সাথে নতুন কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তার যোগফল সহ সমাপনীতে লিখতে হবে। যেমন দালান কোঠা প্রারম্ভিকেরটা প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনীরটা সমাপনীর ঘরে লিখব। তোমাদের এখানে একটি কথা বলে রাখি, যেমন দালান কোঠা 1,00,000 টাকা রয়েছে এবং বছরে মাঝামাঝিতে আরও 50,000 টাকা দালান কোঠা নির্মাণ করা হয়েছে, সমাপনীতে কোনো টাকার অঙ্ক দেওয়া নেই। তাহলে এখানে আগের 1,00,000 টাকা এবং নতুন করে সংযোজন 50,000, মোট 1,50,000 টাকা লিখতে হবে। আসবাবপত্র প্রারম্ভিকেরটা আমরা প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনীর টাকা সমাপনী করে লিখব। অনুরূপভাবে ইজারা প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, সমাপনীর টাকা সমাপনীর ঘরে লিখব। বিনিয়োগ প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকের ঘরে, সমাপনীর টাকা সমাপনীর ঘরে লিখব। এছাড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় সমন্বয়ে কিছু সম্পদের ক্রয় উল্লেখ থাকে, যেমন ডেলিভারি ভ্যান ক্রয়, এটা আমরা প্রারম্ভিকে লিখব না, সমাপনীতে লিখব। কারণ ডেলিভারি ভ্যান ক্রয় বছরের 1 তারিখ অর্থাৎ জানুয়ারির 1 তারিখে কেনা সাধারণত থাকে না, বছরের অন্য যে কোনো সময় কিনলে তা সমাপনীতে অন্তর্ভুক্ত হয়। সেই জন্য আমরা প্রারম্ভিকের ঘরে না লিখে সমাপনীর ঘরে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে সম্পদ এবং দায় উপস্থাপন করব সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমরা তার ফলাফল নির্ণয় করব। এখন আমরা প্রারম্ভিকের সম্পদগুলো যোগ করে যোগফলগুলো আমরা এখানে লিখব। এই যোগফলটি আমরা বাম পাশে দায়ের দিকে আমরা মোট যোগফলের ঘরে আমরা লিখব। এই যোগফল থেকে প্রারম্ভিকের দায়ের টাকার অঙ্কগুলো আমরা বিয়োগ করব। যেমন আমরা পাওনাদার টাকা বিয়োগ করব, পদে বিলের টাকা বিয়োগ করব, ব্যাংক জমাতিরিক্ত টাকা বিয়োগ করব, বকেয়া বেতনের টাকা বিয়োগ করব, অগ্রিম উপভাড়া টাকা বিয়োগ করব, স্থায়ী দায়ের মধ্যে ব্যাংক ঋণ আছে তার টাকা বিয়োগ করব। বিয়োগ করার পর যে ফলটি পাওয়া যাবে সেই ফলটি হবে প্রারম্ভিক মূলধন। অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দেওয়ার পর যে ফলটি পাওয়া যায় তাই হলো প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক একইভাবে আমরা ডান পাশে সম্পদের দিকে চলে আসি। সম্পদের টাকার অঙ্কগুলো আমরা যোগ করব, যেমন হাতে নগদের টাকা, তারপর ব্যাংক জমা, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, অগ্রিম মজুরি, প্রাপ্য উপভাড়া, সমাপনী ভূমির টাকা, দালান কোঠা, আসবাবপত্র, ইজারা সম্পদ, বিনিয়োগ, নতুন করে যে ডেলিভারি ভ্যান ক্রয় করা আছে সেই টাকাগুলো আমরা যোগ করব। সমস্ত সমাপনীর সম্পদের টাকা যোগ করে যে ফল পাবো সেই ফলটা আমরা এখানে লিখব। এটা হলো সমাপনীর সম্পদের যোগফল। সমাপনীর সম্পদের যোগফল আমরা সমাপনী সম্পদের ঘরে লিখব এবং বাম পাশে আমরা সমাপনীর দায়ের যোগফলের ঘরেও আমরা লিখব। এই যে সমাপনী সম্পদের যোগফল থেকে আমরা সমাপনী দায়সমূহ, যেমন সমাপনীর পাওনাদার, সমাপনী প্রদেয় বিলের টাকা, সমাপনী ব্যাংক জমাতিরিক্তের টাকা, সমাপনী বকেয়া বেতনের টাকা, সমাপনী অগ্রিম উপভাড়ার টাকা, সমাপনী ব্যাংক ঋণের টাকা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর যে ফলাফল আমরা পাবো সেই ফলাফল আমরা এখানে লিখব, তার নাম হলো সমাপনী মূলধন। অর্থাৎ সমাপনী মোট সম্পদের যোগফল থেকে সমাপনী মোট দায় বাদ দেওয়ার পর যে ফলাফল পাওয়া যায় তার নাম হলো সমাপনী মূলধন। মানে মোট সম্পদ থেকে মোট দায়ের পার্থক্যই মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এই ছক থেকে কিভাবে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করা যায় তার সম্পর্কে আমরা বিস্তারিত অবগত হতে পেরেছি। আর আমরা এটা বারবার আমরা অনুশীলন করব। অনুশীলন করলে আমরা বিষয়টি আরও আমাদের কাছে সহজবোধ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে একটি ছক অনুশীলন করার চেষ্টা করেছি, সেই ছকের আলোকে আমি তোমাদেরকে আরও একটু সহজ করার জন্য একটি উদাহরণ উপস্থাপন করেছি। উদাহরণটি তোমরা লক্ষ্য করো। আমরা বাম পাশে সম্পদ ও দায়সমূহের বিবরণ লিখেছি এবং তার ডান পাশে দেখো প্রারম্ভিকের টাকার গড় অর্থাৎ 1/1/2019 সালের এবং সমাপনী টাকার গড় 31/12/2019। তার মানে হলো প্রথম গড়টা হলো বছরের 1 তারিখের টাকাগুলো লেখা আছে। এখানে বছরের 1 তারিখের টাকার ঘরে এখানে সম্পদও দেওয়া আছে এবং দায়ও দেওয়া আছে। ঠিক সমাপনীর টাকার ক্ষেত্রেও সমাপনী সম্পদও দেওয়া আছে, সমাপনী দায়ও দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে যে ছকে আমরা আলোচনা করেছি সেখানে আমরা লক্ষ্য করেছি যে হাতে নগদ চলতি সম্পদে দেওয়া ছিল, ব্যাংক জমা চলতি সম্পদে দেওয়া ছিল, বিবিধ দেনাদার চলতি সম্পদে দেওয়া ছিল, আর পাওনাদার দেওয়া ছিল চলতি দায়ে, দালান কোঠা স্থায়ী সম্পদে দেওয়া ছিল, ব্যাংক ঋণ স্থায়ী দায়ে দেওয়া ছিল, ইজারা সম্পদ স্থায়ী সম্পদে দেওয়া ছিল, বিনিয়োগ স্থায়ী সম্পদে দেওয়া ছিল। আমরা এই উদাহরণ থেকে দেখতে পাচ্ছি যে দায় রয়েছে মাত্র দুইটি, একটি হলো বিবিধ পাওনাদার আর একটি হলো ব্যাংক ঋণ। তাহলে আমরা এই বিবিধ পাওনাদার এবং ব্যাংক ঋণ আমরা দায়ের পাশে লিখব আর বাদ বাকি সবগুলো আমাদের সম্পদের পাশে যাবে। এখন কিভাবে দায় এবং সম্পদের সমন্বয়ে আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করব তার একটি সমাধান আমরা নিচে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণের সমাধান: প্রারম্ভিক ও সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের ছক আলোচনা করেছি। সেই ছকের বাম পাশে দেওয়া ছিল দায়সমূহ এবং প্রারম্ভিক দায়ের টাকা এবং সমাপনী দায়ের টাকা। ডান পাশে দেওয়া ছিল সম্পদের ঘর, সম্পদের ঘরে ছিল প্রারম্ভিক সম্পদের টাকা এবং সমাপনী সম্পদের টাকা। আমরা ইতিপূর্বে একটি উদাহরণ যে উপস্থাপন করেছি সেখানে আমি তোমাদেরকে বলেছি দুইটি দায় ছিল আর বাদবাকি সবগুলোই সম্পদ ছিল। এখন দুইটি দায়ের মধ্যে একটি ছিল বিবিধ পাওনাদার, যার প্রারম্ভিকের টাকা দেয়া ছিল 5,000 এবং সমাপনীর টাকা দেয়া ছিল 15,000। ব্যাংক ঋণ দেয়া ছিল, ব্যাংক ঋণে প্রারম্ভিকের টাকা দেয়া ছিল 10,000, যা আমরা প্রারম্ভিকে করে লিখলাম, এবং সমাপনীর টাকাও দেওয়া ছিল 10,000, যা আমরা সমাপনী করেও লিখলাম। তাহলে আমাদের বাম পাশে দায় লেখা শেষ। এখন আমরা ডান পাশে সম্পদগুলো লিখব। ডান পাশের সম্পদগুলো লিখতে গিয়ে প্রথমে আমরা হাতের নগদ পেয়েছি। হাতের নগদ প্রারম্ভিক ছিল 20,000 টাকা, সমাপনীতে ছিল 30,000 টাকা, ব্যাংক জমার প্রারম্ভিকে ছিল 10,000 টাকা, সমাপনীতে ছিল 20,000 টাকা, বিবিধ দেনাদার এর প্রারম্ভিক ছিল 6,000 টাকা, সমাপনীতে ছিল 10,000 টাকা, দালান কোঠার প্রারম্ভিক ছিল 50,000 টাকা, সমাপনীতে ছিল 20,000 টাকা, ইজারা সম্পদ প্রারম্ভিকে ছিল 6,000 টাকা, সমাপনীতে ছিল 20,000 টাকা, বিনিয়োগ প্রারম্ভিকে ছিল 10,000 টাকা, সমাপনীতে ছিল 60,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ছকে যেভাবে আলোচনা করেছি ঠিক একই রকমভাবে আমরা এর সমাধান নির্ণয় করব। আমরা প্রথমেই ডান পাশে সম্পদের প্রারম্ভিক টাকাটা যোগ করব। আমরা হাতে নগদ, ব্যাংক জমা, বিবিধ দেনাদার, দালান কোঠা, ইজারা সম্পদ এবং বিনিয়োগ এই সম্পদগুলো যোগ করে মোট সম্পদের যোগফল পাই 1,02,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
প্রারম্ভিক সম্পদের যোগফল 1,02,000 টাকা। এই 1,02,000 টাকা আমরা প্রারম্ভিক যোগফলে করে যেমন লিখলাম, ঠিক বাম পাশে গিয়ে প্রারম্ভিক দায়ের গড়েও আমরা মোট যোগফলটা আমরা লিখব। প্রারম্ভিক দায়ের মোট যোগফল থেকে আমরা বাদ দিব বিবিধ পাওনাদার 5,000 টাকা এবং বাদ দিব ব্যাংক ঋণ 10,000 টাকা। বাদ দেওয়ার পর যে ফল আমরা পাই সেই ফল 87,000 টাকা। একে বলা হয় প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে উপরের সূত্র আলোচনা করেছিলাম, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদের যোগফল বিয়োগ প্রারম্ভিকের দায় সমান প্রারম্ভিক মূলধন, যার পরিমাণ এই সমাধান থেকে পাইলাম 87,000 টাকা। ঠিক একইভাবে আমরা সমাপনী সম্পদ হাতে নগদ 30,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, বিবিধ দেনাদার 10,000 টাকা, দালান কোঠা 20,000 টাকা, ইজারা সম্পদ 20,000 টাকা, বিনিয়োগ 60,000 টাকা, এই সমস্ত সম্পদ যোগ করে মোট যোগফল পাই আমরা 1,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো এই উদাহরণের সমাপনী সম্পদের মোট যোগফল, যার পরিমাণ 1,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1,60,000 টাকা বাম পাশে আমরা সমাপনী দায়ের করে লিখব। সমাপনীর দায়ের করে মোট যোগফল 1,60,000 টাকা লিখে 1,60,000 টাকা থেকে আমাদের দুইটি দায় রয়েছে, সমাপনী বিবিধ পাওনাদার 15,000 টাকা এবং সমাপনী ব্যাংক ঋণ 10,000 টাকা। এই 15,000 এবং 10,000 মোট 25,000 টাকা আমরা মোট সমাপনী সম্পদ থেকে বাদ দিয়ে আমরা যে ফলাফল পাই তার পরিমাণ 1,35,000 টাকা। এই 1,35,000 টাকাই হলো সমাপনী মূলধন। অর্থাৎ সমাপনী মোট সম্পদের যোগফল 1,60,000 টাকা থেকে সমাপনীর দায় 25,000 টাকা বাদ দেওয়ার পর আমরা যে ফলাফল পাই তার নাম হলো সমাপনী মূলধন, যার পরিমাণ এখানে 1,35,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা উদাহরণটি খুব সহজেই বুঝতে পেরেছ। আর যে কোনো কিছু বোঝার জন্য প্রয়োজন বারবার অনুশীলন এবং মনোযোগের সাথে তা খেয়াল করা, তাহলেই তোমাদের কাছে বিষয়টি বোধগম্য হবে এবং ধীরে ধীরে আরও সহজ হবে, তোমাদের অঙ্ক করার প্রতি আরও আগ্রহ সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা যে ক্লাস উপভোগ করলাম, আমরা এই ক্লাসের মাধ্যমে যা আলোচনা করেছি, আমি আশা করি তোমরা এই বিষয়টি সম্পর্কে মোটামুটি ভালোভাবেই অবগত হয়েছ এবং বিষয়গুলো তোমরা অনুধাবন করতে পারবে। আমি তোমাদেরকে বলবো, তোমরা মূলধন কাকে বলে তোমরা খাতায় লিখে নিবে উত্তরগুলো। প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করা হয় তার উদাহরণ সহ তুমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করবা এবং সমাপনী মূলধন কাকে বলে সেটা খাতায় লিখবা। সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করা হয় উদাহরণ সহ ব্যাখ্যা করে তোমরা খাতায় লিখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে একটি বাড়ি কাজ দিতে চাচ্ছি। বাড়ি কাজটা আসলে আমি বলবো যে তোমাদের জন্য বাড়তি কোনো চাপ নেই। আমরা তোমাদের আজকের এই ক্লাসে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে যে আলোচনা করেছি, যেমন প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র, সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র এবং প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের একটি ছকে তোমাদের চলতি দায় এবং চলতি সম্পদ দেওয়া ছিল, স্থায়ী দায় এবং স্থায়ী দায় দেওয়া ছিল। ঠিক আলোচনাকে আমরা অনুসরণ করে তোমাদের একটি বাড়ির কাজ উদ্দীপক দিয়েছি, তোমরা খাতায় উদ্দীপকটি লিখে নাও। তোমরা বুঝতেই পারছো, এখানে হাতে নগদ দেওয়া আছে, প্রারম্ভিকও দেওয়া আছে, সমাপনী দেওয়া আছে, যা চলতি সম্পদ। ইতিপূর্বে আলোচনা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দায়, বিবিধ দেনাদার চলতি সম্পদ, বিবিধ পাওনাদার চলতি দায়, প্রাপ্য বিল চলতি সম্পদ, প্রদেয় বিল চলতি দায়, মজুদ পণ্য
চলতি সম্পদ অগ্রিম ভাড়া, চলতি সম্পদ অগ্রিম মজুরি, চলতি সম্পদ প্রাপ্য বিনিয়োগের সুদ, চলতি সম্পদ প্রাপ্য উপভাড়া, চলতি সম্পদ আসবাবপত্র স্থায়ী সম্পদ, ভূমি স্থায়ী সম্পদ, দালান কোঠা স্থায়ী সম্পদ, ব্যাংক ঋণ স্থায়ী দায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনগুলো সম্পদ কোনগুলো দায় ইতিপূর্বে আমরা জেনেছি এবং মূলধন নির্ণয়ের জন্য কিভাবে সম্পদ এবং দায় উপস্থাপন করতে হয় তা ছকের আকারে বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা আলোচনা করেছি। আমি আশা করি এই উদ্দীপক থেকে তোমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করবা এবং সমাপনী মূলধন নির্ণয় করবা এবং আমরা আশা করি সকলেই তা নির্ণয় করতে সক্ষম হবে। আজকের বাড়ি কাজটি তোমরা অবশ্যই খাতায় সুন্দর করে নিয়ে আসবা এবং যখন কলেজ ক্লাস শুরু হবে আমি তোমাদের সকলের খাতাগুলো আমি ক্লাসে দেখব এবং তোমাদের খাতাগুলো আমি মূল্যায়ন করব ইনশাল্লাহ। আর তোমাদের আগামী দিনগুলো আরও সুন্দর হোক, তোমরা সাবধানে থাকো এবং নিজেদের জীবনবোধ এই বিষয়গুলো তোমরা অনুধাবন করার চেষ্টা করো, কারণ তোমার নিজের জীবনের সুরক্ষার জন্য এবং তোমার পরিবারের সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য, সমাজের সুরক্ষার জন্য তুমি একজন শিক্ষিত মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তোমার দায়িত্ব রয়েছে। এই বোধটুকু মনে রাখবা। আমি তোমাদের সকলের প্রতি শুভকামনা, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি ধন্যবাদ দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।